আহমেদ ফ্যামিলি এসেছে শুনে আরহাম এবং আলিশা বাকিদের কন্টিনিউ করতে বলে নিজেরা বিদায় জানিয়ে নিচে নেমে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে তারা দেখতে পেল সবাই লিভিং রুমে বসে আছে। আরহাম আর আলিশা কাছে আসতেই কেউ একজন দৌড়ে আলিশার কাছে এসে তার উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ল, যার জন্য আলিশা ব্যালেন্স হারিয়ে পিছিয়ে যেতেই আরহাম পিছন থেকে তার কোমর পেঁচিয়ে আগলে নিল। আস্তে, লিসা কোথাও পালিয়ে যাচ্ছে না, বাদর। আলিশা ধাতস্থ হয়ে নিজেও আগলে নিল টিয়াকে। টিয়া হলো জামাল এবং রিনা দম্পতির একমাত্র কন্যা এবং নোমানের ছোট বোন, যে এখন ক্লাস 8-এ পড়ছে। আলিশার সাথে তার বড় ভাব, তাই তো এত মাস পর নিজের প্রিয় আপুকে পেয়ে এভাবে ঝাঁপিয়ে পড়ল। কেমন আছো আপুই? কত মাস পর দেখলাম। জানো, অনেক মিস করেছি আমি তোমাকে। আমি ভালো আছি তোতা পাখি, তুই কেমন আছিস? ভালোই ছিলাম, তবে তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছি। কিরে, আমি আছি তো নাকি এখানে, নাকি কেউ আমায় দেখছে না? আসলে তো তাই, আমিও আপুইকে ছাড়া কাউকে দেখতে পারছি না। টিয়ার এমন উত্তরে আলিশা ফিক করে হেসে দিল। ঠিক আছে, তবে এতগুলো চকলেট যার জন্য এনেছিলাম সেসব অন্য কাউকে দিয়ে দিই। চকলেটের কথা শুনতেই টিয়ার চোখ চকচক করে উঠল। সে তড়িঘড়ি করে বলল, আরে না না, আমি তো দুষ্টুমি করছিলাম। আমি তোমাকে অনেক মিস করেছি ব্রো। আরহাম উত্তর দেওয়ার আগেই শাইনা তাদের ডেকে উঠল। কি রে, সবাই ওখানেই দাঁড়িয়ে থাকবি না এদিকেও আসবি? ডাক শুনে লিভিং রুমের দিকে সবাই এগিয়ে গেল। আহরামকে দেখে জামাল আহমেদ উঠে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরল। How are you, young man? আই এম গুড। তোমার কি খবর চাচ্ছ? অনেকদিন পর দেখা। খবর তো তোমার নেওয়া লাগবে ছেলে। নতুন বাবা হয়েছো, ফিলিংস কেমন? আহরাম মাথা চুলকে মুচকি এসে জবাব দিল, এই তো চলছে। কেমন আছো বাবা? ভালো আছি চাচি। মিসেস আহমেদ এবার আলিশের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আমার মাটা কেমন আছে? এই তো চাচি ভালো, তবে আমি কিন্তু রাগ করেছি তোমাদের উপর। আহা, তা কেন? এত মাস এলে না কেন? আমরা সবাই আসতে চেয়েছি, কিন্তু তুমি তো জানোই টিয়ার নানু অসুস্থ হওয়ায় আমরা সবাই খুলনা গিয়েছিলাম, তাই আর আসা হয়নি। তবে আমি তোমার সব খোঁজখবর রেখেছি। আচ্ছা, তবে এবার কিছুদিন এখানে থাকতে হবে। আমি আর কোনো কথা শুনবো না। অবশ্যই থাকবো। তুমি কিন্তু আগের চেয়ে আরো সুন্দরী হয়েছো আলিশা, আফটার প্রেগনেন্সি গ্লো। এমন কিছুই না, তোমার লাগছে এমনি। না আপুই, মম ঠিক বলেছে। আমিও খেয়াল করেছি তোমাকে আগের চেয়ে ডিফারেন্ট লাগছে। মাদারহুড গ্লো। আর আমাকে গ্লোয়িং লাগছে না ফাদারহুড গ্লোয়ের জন্য? সবাই শুধু এই অকর্মা ঢেকের প্রশংসা করছে। আরহামের কথায় সবাই একসাথে হেসে দিলেও আলিশা বরাবরের মতনই শাইনার কাছে নালিশ জানালো। দেখেছো বড় মা, তোমার ছেলে আমাকে হিংসা করছে। শাইনা আরামের কান মলে দিয়ে বলল, হতচ্ছাড়া ছেলে, তুই কি প্রেগনেন্ট ছিলিস যে গ্লো করবি? প্রেগনেন্ট আমি না থাকলেও তোমাদের আদরের মেয়েকে প্রেগনেন্ট কিন্তু আমিই করেছি, তাই বেশি ক্রেডিট আমার পাওয়া উচিত। আরহামের এমন লাগাম ছাড়া কথায় বড়রা সকলে কেসে উঠল। আর আলিশা লজ্জায় কটমট চোখে আরহামের দিকে তাকালো। শাইনা আরহামের কান আরো জোরে টেনে বলল, বাচ্চার বাপ হয়েছিস, এখন তো ভণ্ডামি ছেড়ে নিজের মধ্যে কিছু লাজ লজ্জা আন। তার হচ্ছে না মা। আমি মানুষ করতে পারলাম না এই ছেলেকে। বড়ই হতাশার সুরে বললেন শাইনা। আচ্ছা, আমাদের ছোট সোনা কই, যার জন্য এত আয়োজন? বাবু ঘুমাচ্ছে ভাবি। আচ্ছা, ইজাজ, নাতির নাম কি রেখেছিস? আরশান মেহতাব খান। বাহ, খুব সুন্দর তো। ভাবি, সুন্দর হয়েছে নামটা, মা বাবা দুজনের সাথেই মিলে। হ্যাঁ, আমারও অনেক পছন্দ হয়েছে নামটা। তবে পুচকুর এত কিউট নাম কে রেখেছে? ছোট গন্ডারের নাম বড় গন্ডার রেখেছে। আলিশার উত্তর শুনে সবার মধ্যে হাসির রোল পড়ল। সেই সাথে সবাই বুঝেও গেল আরহাম রেখেছে নাম। রিনা আলিসা মাকে তার জন্য আনা উপহারটা দাও। ও তাই তো, আমি তো কথার মধ্যে ভুলেই গিয়েছিলাম। রিনা আলিশাকে পাশে বসিয়ে নিজের ব্যাগ থেকে একটা বক্স নিয়ে তা খুলে এক জোড়া সুন্দর
বালা বের করলেন। এটা তোমার জন্য মা, পছন্দ হয়েছে? না হলে বলো, আমি না হয় চেঞ্জ করে আনবো। এটার কি দরকার ছিল চাচি? তোমরা এসছো, আমি তাতেই অনেক খুশি হয়েছি। হ্যাঁ ভাবি, এইসবের কোনো প্রয়োজন ছিল না। আমার ছোট আলিসামা হয়েছে আর আমি তার জন্য কোনো উপহার আনবো না, তা কি হয়? এটা আমার নাতির আম্মুর জন্য এনেছি, তাই কোনো ভন্যতা হবে না। তুমি আলিসাকে পরিয়ে দাও তো নিজ হাতে। রিনা আলিশার দু হাতে নিজের বালাজোড়া পরিয়ে দিল। আলিশার হাত তুলনামূলক অনেক ফর্সা হয়, গোল্ডের বালাগুলো যেন চকচক করছে তার হাতে। তা দেখে রিনা মনে মনে বললেন, এই মেয়ের হাতে এত নজর কাড়া, বাকি বাদ আর নাই বললাম, তাই বুঝি আমার ছেলে এই মেয়ের জন্য এত দেও না? তার ধ্যান ভাঙলেও আলিশার কথা। অনেক সুন্দর হয়েছে চাচি। পছন্দ হয়েছে তোমার? হুম। নোমান নিজে পছন্দ করেছে তোমার জন্য। নোমান পছন্দ করছে কথাটা শুনতেই আলিশা আরহামের দিকে তাকালো। আরহামের চোখ মুখ কুঁচকে গিয়েছে কথাটা শুনে, বোঝাই যাচ্ছে বেশ বিরক্ত সে ব্যাপারটা নিয়ে। এর মধ্যেই আগমন ঘটল নোমানের। আমার ছাড়া দেখছি সব গল্পগুজব হয়ে যাচ্ছে। নোমানের আওয়াজ শুনে সবাই তাকালো তার দিকে। গাড়ি পার করতে এতক্ষণ লাগে তোমার? কত সময় হয়ে গেল? একটা জরুরি কল এসেছিল, তাই দেরি হয়েছে মম। কেমন আছি মাইসান? অনেকদিন পর দেখলাম তোমায়। বেশ আছে বড় বাবা। অনেক লম্বা ট্যুর দিলে এবার। হ্যাঁ চাচু, তবে এবার ফ্যামিলিকে সময় দেব, তাই বেশ কিছুদিন দেশেই আছি। ভালো সিদ্ধান্ত। নোমানকে দেখে আরহামের বিরক্ত লাগলেও তা সে প্রকাশ করল না, কারণ নোমান আরশানের আকিকা উপলক্ষে এসেছে, তাই সে এবার কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছে না। এর উপর আজ সকালে ইজাজ সাহেব তাকে এই নিয়ে হুঁশিয়ার করেছেন, যাতে আরহামের কারণে ওনাকে ছোট হতে না হয়। সব ভেবেই আরহাম সিদ্ধান্ত নিল এবার নোমানের সাথে স্বাভাবিক আচরণ করবে। সবার সাথে দেখা করে নোমান এবার আরহাম আলিশার দিকে আসলো। হোয়াটসঅ্যাপ ব্রো। আরহামের দিকে হাত বাড়িয়ে প্রশ্ন করলো নোমান। অল ওয়েল। নোমানের সাথে হ্যান্ডশেক করে বলল আরহাম। আরহাম এবার স্বাভাবিক থাকতে চাইলেও তা বোধ হয় আর হবে না, কারণ নোমান হ্যান্ডশেকের নামে তার হাত অনেক জোরে চেপে ধরেছে, যেন সবকিছুর ক্ষোভ মেটাচ্ছে সে। আরহাম নিজের রাগ সামলে মেকি হাসি দিয়ে জোর করে হাত ছাড়িয়ে নিল। কেমন আছো ভাইয়া? নোমান এবার আলিশার দিকে তাকালো। তার সব অশান্তি যেন এক নিমেষেই শেষ। কি আছে এই মেয়ের মধ্যে যে নোমানের সকল কষ্ট এক নজরেই ভুলে দিতে সক্ষম? নোমান নিজেকে সামলে হাসি মুখে উত্তর করল, তোকে দেখার পর কি খারাপ থাকতে পারি? নোমানের এমন উত্তর শুনে আরহামের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল আপনা আপনি। আলিশা কেবল হাসল, কোনো উত্তর করেনি। একটু আগেই আরহাম এবং আলিশার ফ্রেন্ডরা ডিনার শেষ করে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাকি সবাইও ডিনার কমপ্লিট করে যে যার রুমে চলে গিয়েছে। কেবল রয়ে গেছে আহমেদ ফ্যামিলি। তারা কিছুদিন খান বাড়িতে থাকবে। আলিশা ফ্রেশ হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে বসে হাতে পায়ে লোশন লাগাচ্ছে, আর আরহাম অনেক আগেই ফ্রেশ হয়ে এখন ছেলেকে কোলে নিয়ে বসে আছে। এমন করে তাকিয়ে আছো কেন ওর দিকে? দেখছি আর ভাবছি। কি? আরশান দেখতে একদম ডোরেমনের মতো গোল, তাই না? সব বাচ্চারাই ছোট থাকতে গোল হয়, তাই বলে ডোরেমনের মতো গোল? হ্যাঁ, একদম ডোরেমনের মতো, আর অনেক কিউট। তাই আমি ওর একটা নাম ভেবেছি। ওর নাম তো আছেই, আবার আরেকটা নামের কি দরকার? আরে নিক নেম, যে নামে শুধু আমরা ডাকবো। তা শুনি, কি নাম? ওরে আমার ডোরেমনের মতো গোল লাগে, আর ডোরেমনের ফেভারিট হচ্ছে ডোরা কেক। হ্যাঁ তো? তাই ওর নিক নেম হবে ডোরা। ডোরা? হ্যাঁ, কিউট না? অনেক কিউট। আজ থেকে ওকে আমরা ডোরা বলে ডাকবো, আমাদের ডোরা। আলিশার কাছে ডোরা নামটা বড্ড কিউট লেগেছে। সে সাথে উদ্ভট, এই গন্ডারের দ্বারাই এসব নাম রাখা সম্ভব। এসব ভাবতে ভাবতে আলিশা বেডে এসে বসলো। আরহাম ব্যালকানিতে কলে কথা বলছে আরাফের সাথে, আর ডোরা মুখে আঙুল পুড়ে মায়ের দিকে তাকিয়ে আছে। আলিশা ছেলেকে কোলে নিয়ে বুঝলো ডাইপার চেঞ্জ করতে হবে। সে আয়েশার কাছ থেকে শিখে নিয়েছে কিভাবে চেঞ্জ করতে। আলিশা ডাইপার এনে ছেলেকে চেঞ্জ করে দিতে দিতে বলল,
এতবার হিসি করিস কেন তুই? হ্যাঁ, বাপের মতো হয়েছিস। আরহাম তখন ব্যালকনি থেকে রুমে আসছিল, কিন্তু আলিশার এমন কথা শুনে তার পা জোড়া থেমে গেল। কাছে এসে বলল, বাপের মতো হয়েছে মানে? আমি কি সারাদিন হিসি করি? আরহামের কণ্ঠে আলিশা মনে মনে চুরি করতে গিয়ে ধরা পড়েছে এমন রিয়াকশন দিল, চুরি করতে গিয়ে ধরা পড়েছি নাকি? কিন্তু বাইরে তা প্রকাশ করলো না। আমি কি সেটা বলেছি? তাহলে কি বলেছিস? আমি মিন করেছি তোমার মতো ইচ্ছা করে জ্বালায় আমাকে। আরহাম উত্তরে ও আচ্ছা বললেও পরবর্তীতে যখন আলিশার কথার মানে বুঝলো, তখন ঠাস করে এক মার দিল পিঠে। মেরেছিস কেন তুই আমাকে? আরহাম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বেডে শুতে শুতে বলল, মন চেয়েছে তাই। আলিশা কিছু বলবে তার আগেই বাবু কেঁদে উঠল। আরহাম কোলে নিলেও থামার নাম নেই, তাই সে আলিশাকে বলল খাইয়ে দিতে। না, আমি ওকে এখন দিব না। একবার মুখে নিলে আর ছাড়তে চাইবে না রাতে। পরে দেখা যাবে অভ্যাস হয়ে গেলে তখন আমাকে ছাড়া থাকবে না। আর কিছুদিন পর থেকে আমার ক্লাস শুরু, তাই ওকে ফিডারের অভ্যাস করাতে হবে। আরহামের কাছে আলিশার কথা যুক্তিসম্মত লেগেছে, তাই সে বলল, যা আমার ছেলের জন্য ফিডার বানিয়ে আন। হ্যাঁ, আমি তো বাপ ব্যাটার কাজের ঝি, তাই সারাদিন দুজনের জন্য খাটবো। এতে কোনো ডাউট আছে? আরহামের উত্তরে কুশান নিয়ে আরহামের দিকে ছুঁড়ে মারল। কুশান এসে সোজা আরহামের পায়ে পড়ল। সে ছেড়ে দেওয়ার মতো পাত্র, তাই তো ছেলেকে কোলে নিয়ে দোলনায় রেখে আসলো। আরহামের এমন করাতে আলিশা মনে মনে ঢুক গেল, মা, এখন কি হবে? কিন্তু মুখে বলল, ওকে ওকে দোলনায় দিয়েছিস কেন? আরহাম আলিশার দিকে এগোতে এগোতে বলল, তোকে সাহায্য করার জন্য। একদম কাছে আসবি না বলছি। এসে গিয়েছে এখন। আমি তোকে আলিশার কথা শেষ করার আগেই আরহাম তার ঠোঁট দখলে নিয়ে কথা বন্ধ করে, কিন্তু সময় গেলেও আরহামের ছাড়ার কোনো নাম নেই। এদিকে আলিশার শ্বাস ফুরিয়ে আসছে দেখে সে আরহামের বুকে ধাক্কা দিতে যাচ্ছে, কিন্তু তার মতো চুনোপটি কি আর আরহামের মতো বলিষ্ঠ মানবকে সরাতে পারে? একটু পরে আরহাম নিজেই সরে এসে হাঁপাতে লাগলো, আর আলিশা তো একেবারে কাত হয়ে শুয়ে গেছে। আরহাম তা দেখে বাঁকা হাসল। সে আলিশাকে ধাতস্থ দিয়েই আবারও হামলে পড়লো তার উপর। ছাড়ো প্লিজ, এখন না। তাহলে কখন? জানি না, তবে এখন না। আরহাম যেন নিজের হুঁশ, সে আলিশার কাঁধে কামড় দিতে ব্যস্ত। ঠিক সেই সময় ছোট্ট আরশান আবার কাঁদতে লাগল। ছেলের কান্না শুনে আলিশা কোনো মতে আরহামকে সরিয়ে উঠে ছেলেকে কোলে নিল। ওর খিদে পেয়েছে, ফিডার বানিয়ে আনো। ওকে আমার কাছে দিয়ে তুই বানিয়ে আন। আমি ফর্মুলা মিল্ক বানাতে জানি না। নিচে যাওয়ার মতো অবস্থা রেখেছো আমার? এই দশা নিয়ে নিচে কারোর সামনে পড়লে লজ্জার মুখ দেখাতে পারবো না। আরহাম ধাতস্থ হয়ে আলিশার দিকে তাকিয়ে দেখলো ঠোঁট ফুলে আছে, ঘাড়ে গলায় লাল ছোপ ছোপ দাগ বসে গেছে, আর কাপড়ের যা তা অবস্থা। ছেলে কাঁদছে এবং আলিশার এই অবস্থা দেখে সে আর জেদ করল, বরং নিচে চলে গেল দুধ পান। আরহাম কিচেনে গিয়ে আগে ঠান্ডা পানি খেয়ে নিজেকে শান্ত করলো, তারপর ফর্মুলা মিল্কের কৌটোর পিছনে লেখা নির্দেশনা দেখে দুধ বানিয়ে তা ফিডারে ভরে নিজেদের রুমের দিকে চলে গেল। আলিশা ছেলেকে কোলে নিয়ে ডিভানে বসেছিল। আরশান বারবার মায়ের বুকে মুখ গুজে দিচ্ছে, যেন বোঝাতে চাচ্ছে তার খিদে পেয়েছে। আমার জান বাচ্চাটার খিদে পেয়েছে অনেক। এই তো এক্ষুনি পাপা তোর জন্য ফিডার বানিয়ে আনবে সোনা, একটু অপেক্ষা কর। ছোট্ট ডোরা আবারও মায়ের বুকে মুখ গুজে দিতে দেখে আলিশা বলল, সরি ডোরা, মাম্মা তোকে ফিডার করাতে পারবো না, এতে তোরই কষ্ট হবে পরে। আলিশা কথা বলতে বলতেই আরহাম হাতে ফিডার নিয়ে রুমে প্রবেশ করলো। এসেই ফিডার আলিশার হাতে ধরিয়ে দিল। আলিশা বাবুর মুখে ফিডার ধরতেই সে মুখ সরিয়ে ফেলল। আলিশা আবার ধরলো, কিন্তু না, এই মিনি গন্ডার তো কোনোভাবেই ফিডার মুখে নিচ্ছে না। আলিশা পারছে না দেখে এবার আরহাম ডোরাকে কোলে নিয়ে নিজের ফিডার খাওয়াতে চেষ্টা করলো, কিন্তু এবারও ফেল। বাবু ফিডার মুখে নেবে না মানে নেবেই না। এতটুকু বাচ্চারা তো জেদ দেখে আরহাম আলিশা দুজনেই অবাক। একদম তোমার মতো হয়েছে, তারা বাপের তারা বাচ্চা। হ্যাঁ, সব দোষ শুধু আমার। আরাম আবার চেষ্টা করার উদ্দেশ্যে নেচে কুদে মুখকে নানা ভঙ্গিমা করে ছেলের মুখে ফিডার ধরল। এবার ডোরা ফিডার মুখে তুলল। এই খুশিতে আলিশা হাততালি দিয়ে উঠল, আর আরহাম যেন নিজের উপর প্রাউড ফিল করছে, তাই আলিশাকে বলছে, দেখ কখন ঠিকই দেখ কিভাবে বাচ্চাকে ফিডার খাওয়াতে হয়। ডোরা মুখে ফিডার নিলেও তেমন একটা খায়নি।
বরং যেই না আরহাম মুখ থেকে ফিডার সরালো, সে সাথে সাথে সব বমি করে ফেলে দিল। এটা দেখে তো আরহামের মাথায় হাত। আলিশা ওয়েট ওয়াইপস দিয়ে বাবুর মুখ মোছাতে মোছাতে আরহামকে ঠেস মেরে বলল, বাচ্চাকে কিভাবে জোর করে খাইয়ে বমি করাতে হয় এটাও কি শিখবো? আরহাম কট্টমট্ট দৃষ্টিতে তাকালো আলিশার দিকে। আলিশা আর কথা না বাড়িয়ে ছেলেকে কোলে নিয়ে কাপড় পাল্টে দিল। আরহাম ফ্রেশ হয়ে এসে এক লাফে বিছানায় শুতে শুতে বলল, এবার কি করবি? দৌড়তে কিছুই খায়নি। আমিও তাই ভাবছি। এখন আপাতত তুই ফিট করিয়ে দে, বাকি বাদ কাল দেখা যাবে। আলিশা আরহামের কথা মতো ডোরাকে বুকে নিয়ে শুয়ে পড়ল। ছেলের মুখে খাবার গুজে দিতেই সে চোখ বুঝে চুকচুক করে খেতে শুরু করলো, এবং তা দেখে আরহাম আলিশাও নিশ্চিন্তে চোখ বুঝে নিদ্রার দেশে পাড়ি জমালো। সকাল 10টা বাজে। যেহেতু কাল সবাই অনেক ক্লান্ত ছিল এবং দেরি করে ঘুমিয়েছিল, তাই আজ সকলে একটু লেট করে ঘুম থেকে উঠেছে। কেউ এখনো ব্রেকফাস্ট করেনি। প্রতিদিন সকালের নাস্তা শাইন আর আয়েশা মিলে তৈরি করলেও আজ দেরি হওয়ার কারণে তারা শেফের সাহায্য নিচ্ছে, যাতে দ্রুত ব্রেকফাস্ট রেডি করতে পারে সবার জন্য। নিয়াজ, ইজাজ এবং জামাল সাহেব একসাথে মিলে সকালের চায়ের আড্ডা দিচ্ছে গার্ডেনে। নোমান একটু আগে জগিং শেষ করে এসে বাবা চাচুদের সাথে জয়েন করেছে। মেরোজা আক্তার কঠোর নিয়ম মেনে চলা মানুষ। রাতে তিনি সবার আগে ঘুমিয়েছিলেন এবং সকালে সবার আগে উঠে ব্রেকফাস্ট সেরে এখন ড্রয়িং রুমে বসে রিনা আহমেদের সাথে গল্পে মশগুল। টিয়া একটু আগে উঠে হাই তুলতে তুলতে মায়ের পাশে এসে বসেছে। আলিশা একটু আগে শাওয়ার নিয়ে এসেছে, ছেলেকেও ফ্রেশ করিয়ে দিল। এখন আয়নার সামনে দাঁড়িয়ে হাতে চুড়ি পরছে। একটু পর দেখা গেল আরহামও একেবারে শাওয়ার নিয়ে বেরিয়েছে। তার পরনে কেবল একটা টাওয়াল। চুল মুছতে মুছতে সেও আয়নার সামনে এসে দাঁড়ালো আলিশার পেছনে। ফ্রেশ হতে গিয়ে শাওয়ার নিয়ে আসলে কেন? মন চেয়েছে তাই। তোমার মন কত কিছুই না চায়। এখন অনেক কিছু চাচ্ছে এই মন, করে দেখাবো? না থাক আপাতত। আরহাম চুল মুছে টাওয়ালটা বেডে ছুড়ে দিয়েছে। এটা দেখে আলিশা এক দফা চিল্লাচিল্লি করে এখন নিজে গিয়ে টাওয়াল ব্যালকনিতে মেলে দিয়ে এসেছে। আরহাম রেডি হয়ে বসে ছেলেকে নিয়ে খেলছে। ওকে খাইয়েছিস? না এখন খাওয়াবো। জলদি কর, নিচে যেতে হবে। আলিশা ডোরাকে কোলে নিয়ে ফিট করাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বাবু ঘুমিয়ে পড়লে আলিশা তাকে যত্ন সহকারে আরামের কোলে দিয়ে দিল। চলো নিচে, সবাই অপেক্ষা করছে। চল। আরাম নিচে এসে ডোরাকে সাইনা বেগমের কোলে তুলে দিল, আর আলিশা টেবিলে ব্রেকফাস্ট সার্ভ করতে হেল্প করছে। যদিও কাজের কাজ কিছুই হচ্ছে না, বরং বাড়ছে। তাই আয়েশা তাকে বকে বলেছে কাজ করতে গিয়ে না বাড়াতে, সবাইকে ব্রেকফাস্টের জন্য ডেকে আনতে। আলিশাও তাই করলো, সবাইকে গিয়ে ডেকে আনলো ব্রেকফাস্টের জন্য। নোমান বাড়িতে ঢুকতেই তার দেখা মিলল আলিশার সাথে। আলিশার আপাদমস্তক দেখে নোমানের হাত আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে গেল, কেননা আলিশার গলার লাভ বাইট তার চোখ এড়াল না। সে এক পলক সেদিকে তাকিয়ে থমকে দাঁড়ায়। আলিশার পরনে নীল রঙের লুজ ফিটিং পাকিস্তানি স্টাইল 3 পিস, কানে ছোট ডায়মন্ডের ইয়ারপিস, আর হাতে নোমানের পছন্দ করা চুড়ি, যা দেখে নোমানের মুখে আপনা আপনি হাসি ফুটে ওঠে। চুলগুলো ছোট একটা ক্লিপের সাহায্যে বেঁধে রাখার কারণে সামনে কিছু চুল বেরিয়ে আছে, যার কারণে আরো সুন্দর লাগছে আলিশাকে। আর এই রূপ বড্ড স্নিগ্ধ লাগলো নোমানের কাছে। সে মনে মনে আওড়ালো, ফুল, আমার স্নিগ্ধ ফুল। তবে তার এই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, কেননা আলিশাকে পরখ করতে করতে তার চোখ গিয়ে ঠেকে তার গলার কাছে, যেখানে আরহামের দেওয়া ভালোবাসার চিহ্ন জলজল করছে, যা দেখে নোমানের হাত আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে গেল। কাজের ফাঁকে কখন যেন গলার কাছ থেকে ওড়না সরে গিয়ে ক্ষতগুলো দেখা যাচ্ছে, তা আলিশা খেয়ালই করেনি। তবে আরহামের চোখ পড়া মাত্র সে নিজে এসে আলিশার ওড়না দিয়ে ঢেকে দিল গলার সাইডটা। তারপর আলিশার কানের কাছে ফিসফিস করে বলল, কাজী না রকমের ঠিকই বলিয়ে তুই যেন উঠে পড়ে লেগেছিস ইনামকে নিজের জন্য সার্থকতা করতে। এই বেয়াদব ছেলে,
সবার সামনে ওড়না ধরে টানাটানি করছো কেন? এসব ছুঁই ছুঁই স্বভাব এখন রুমের বাইরেও শুরু করেছ? এত অধপতন হয়েছে তোমার, ছি। আলিশার কথা শুনে আরহাম যেন সপ্তম আসমান থেকে নিচে পড়ল। বড় বড় চোখ করে তাকে শাসিয়ে বলল, এই অকমর ঢেকে একদম উল্টো ভাববি না। আমি না থাকলে এতক্ষণ লজ্জায় মুখ দেখাতে পারতি না। আবার বলে আমি কিনা তার ওড়না ধরে টানাটানি করছি। এই জন্যই বলে যার জন্য করলাম চুরি সেই বলে চোর। কি আবল তাবল বলছো এসব, খুলে বলো। ওড়না সরে গিয়ে লাভবার দেখা যাচ্ছিল, তাই ঠিক করে দিয়েছে। আর তুই কিনা নিজের বাচ্চার বাপকে বখাটে ছেলেদের মতো ট্রিট করলি। সব শুনে আলিশা জিভ কাটল। ওই মানে না, আমি আসলে তা বলতে চাইনি। আলিশার কথা শেষ হওয়ার আগেই আরহাম অভিমানী কণ্ঠে বলে ওঠে, থাক, আর সাফে গাইতে হবে না। তুই আমাকে নিয়ে কি ভাবিস তা আমি বুঝে গিয়েছে। হয়েছে কুদ্দুসের বাপ, আর নাটক করতে হবে না, সরি। হোয়াট? শেষমেশ কুদ্দুসের বাপ? হ্যাঁ তো গন্ডার যা ছিল তাই বলে কুদ্দুসের বাপ? আমার ভোলা ভালো টমেটোর মতো দেখতে এত কিউট বাচ্চা ছেলেটার নামের কি এই দোষও করেছিস তুই? বেশ করেছি, সামনে আরো নাম রাখবো, প্রস্তুত থেকো। এটা শোনার পর আরহামের দশা হলো ছেড়ে দে মা কেঁদে বাচ্চির মতো। এতক্ষণ যাবৎ আরহাম আলিশার ফিসফিসিয়ে কথা বলা খেয়াল করছিল নোমান, তবে এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তাই হনহনিয়ে চলে গেল নিজের বরাদ্দকৃত কামরার দিকে। সবাই ব্রেকফাস্ট কমপ্লিট করে ড্রয়িং রুমে বসেছে আড্ডা দিতে, কিন্তু আলিশার মোবাইলে মিথি বারবার কল দেওয়ায় সে তা রিসিভ করতে উঠে গিয়েছে করিডোরের দিকে। আলিশা মিথির সাথে কথা শেষে ফোন রাখা মাত্রই দেখতে পেল নোমান তার দিকে এগিয়ে আসছে। মন আছো আলিশা? আমি তো ভালোই আছি, তুমি ব্রেকফাস্ট করতে আসোনি কেন ভাইয়া? রিনা চাচি বেশ রেগে আছে এই নিয়ে। নোমান হেসে উত্তর করলো, মমকে নিয়ে ভাবতে হবে না, তাকে আমি ঠিক ম্যানেজ করে নেব। তা ঠিক, তবে আসলে না কেন? নোমান খুব সূক্ষ্মভাবে এড়িয়ে গেল প্রশ্নটা। সে কি উত্তর দেবে? তোমার অন্য কারো পাশে দেখতে কষ্ট হয় স্নিগ্ধফুল? না, সে তো এটা বলার অধিকার রাখে না, তাই তো উত্তর দেওয়া প্রয়োজন মনে করেনি। বরং কথা কাটাতে বলে উঠল, চুড়িগুলো খুব সুন্দর মানিয়েছে তোমার হাতে আলিশা। হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে ডিজাইনটা। চাচি বলল তুমি পছন্দ করে দিয়েছো। ঠিক পছন্দ নয়, বরং স্পেশালি অর্ডার দিয়ে বানিয়ে এনেছি তোমার জন্য। থ্যাংক ইউ নোমান ভাইয়া, তোমার চয়েস বরাবরই সুন্দর। নোমান আলিশার দিকে তাকিয়ে বলল, তা আমিও জানি। ডোরার খিদে পেয়েছে বিধায় আরহাম এদিকে আসছিল আলিশাকে ডাকতে, যার কারণে এতক্ষণ যাবৎ নোমান আলিশার সকল কথোপকথন তার কানে এসেছে। সে এমনিতেই নোমানকে পছন্দ করে না, তার উপর আলিশার সাথে দেখার পর রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল নিজের কামরার দিকে। সার্ভেন্টকে দিয়ে ডেকে পাঠালো আলিশাকে। আলিশা রুমে আসা মাত্রই আরহাম খাবলে ধরল তাকে। হঠাৎ আক্রমণে আলিশা ভ্যাবাচাকা খেয়ে গেল। কি হলো তা বুঝে আসতেই নিজেকে ছাড়িয়ে নিল আরামের হাত থেকে। এভাবে ধরার মানে কি? আরাম উত্তর তো করলই না, বরং আলিশার হাত টেনে ধরে একে একে খুলে ফেলল সব চুড়ি। জোর করে চুড়ি খোলার কারণে আলিশার হাত লাল হয়ে উঠেছে। সে হাত ডলতে ডলতে অবাক দৃষ্টিতে চেয়ে আছে আরামের দিকে, যেন বোঝার চেষ্টা করছে হয়েছেটা কি। কিছু সময় অতিবাহিত হলেও আলিশা যখন কোনো উত্তর খুঁজে পেল না, তখন আরামের কাছে গিয়ে জিজ্ঞেস করলো এমন করার কারণ কি। প্রশ্নটা যেন আরহামের রাগে ঘি ঢালার কাজ করলো। এবার সে আলিশার চোয়াল চেপে ধরে রাগে হিসিস করে বলল, তোকে আমি চুরি কিনে দেই না। কোনো কিছু মুখ ফুটে চাওয়ার আগে হাজির থাকে তোর সামনে, তো কেন পরপুরুষেদের চুরি হাতে পড়তে হবে? ছাড়ো, ব্যথা পাচ্ছি। চুপ, একদম চুপ। পুরো লকার জুড়ে এত জুয়েলারি থাকা সত্ত্বেও তা কোনোদিন দেখিনি আগ্রহ দেখাতে। তাহলে চুরির মধ্যে এমন কি আছে যে এত পছন্দ হলো তোর? বড়মা বলেছিল বাড়িতে গেস্ট আছে, তাই হালকা গোল্ডের কিছু পরতে এবং সব জুয়েলারি লকারের ভেতর ঢাকায়, সেগুলো আর বের করতে ইচ্ছা হয়নি। সামনে যা পেয়েছি তাই পরেছি, এতে এত রিয়াক্ট করে কি আছে? অবশ্যই এটা রিয়েক্ট করার মতো বিষয়। যেখানে আমার নোমানকে পছন্দ নয়, সেখানে ওর পছন্দ করে কিছু তোর আশেপাশে থাকতে পারবে না। এই বাজোয়ারে যেন আর কোনোদিন তোর হাতে না দেখে, বুঝছিস? এই বলেই আলিশার চোয়াল ছেড়ে দিল আরহাম। আলিশার ফর্সা গাল হাতের চাপে লাল বর্ণ ধারণ করেছে।
সে ছলছল চোখে চেয়ে আছে আরহামের দিকে। সুন্দর করে বললেই পারতে, আমি খুলে রেখে দিতাম, কিন্তু এত রিয়েক্ট করার মতো কিছু হয়নি। বেয়াদব মহিলা, আবার মুখে মুখে তর্ক করছিস? এক থাপ্পড়ে গাল লাল করে দেব। নোমানের চয়েস সুন্দর, তাই না? আরহামের এত রাগের কারণ এখন বোধগম্য হলো আলিশার। এই গন্ডার নিশ্চয়ই তাকে নোমান ভাইয়ের সাথে কথা বলতে শুনেছে, তাই তো একটু পরপর গন্ডারের মতো গর্জে উঠছে। আলিশা ধীর পায়ে এগিয়ে এলো আরহামের দিকে, কিন্তু ভয়ে কিছু বলতে পারছে না। কখন না জানি এই গন্ডার আবার গর্জে ওঠে। আরহাম তাকিয়ে দেখল আলিশার কালজোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে। সে আলিশার হাত ধরে কাছে টেনে নিজের উরুর উপর বসালো। ব্যথা পেয়েছিস? আলিশা জবাব দিল না, তবে তার চোখজোড়া ছলছল করছে। আচ্ছা সরি, আর হবে না এমন। কোনো উত্তর এলো না। আরাম আলতো হাতে আলিশার গাল ধরে জিজ্ঞেস করলো, এখানে ব্যথা পেয়েছিস? এবারে সে কোনো উত্তরের অপেক্ষা করল না, বরং যেদিকে লাল হয়ে আছে সেদিকে পরপর অগণিত চুমু দিতে লাগলো। আলিশা এই চুমুর অত্যাচার সইতে না পেরে বলে উঠল, হয়েছে, এবার থামো। এত ব্যথাও পাইনি, তবে তোমার চুমুর ঠেলায় অবশ্যই ব্যথা হয়ে যাবে। সরো এখান থেকে। আরহাম থামতেই আলিশা ওড়না দিয়ে নিজের গাল মুছতে আরম্ভ করলো। আরহাম সেদিকে চেয়ে ওড়নাটা কেড়ে নিল। ওড়না নিলে কেন? দাও। দেব না। তুই গাল মুছলি কেন? মুছবো না তো কি করব? পুরা গাল ভিজিয়ে দিয়েছো। বরের চুমুতে ভিটামিন থাকে, বুঝলি? আর মুছবি না। প্রতি সেমিস্টারে রিটেক খাওয়া পাবলিক আসছে ডাক্তারি করতে। সরো। বলেই আরহামের কোল থেকে উঠে গেল আলিশা। এই তুই কি বললি? তুই কি কোনোভাবে আমাকে ইনসাল্ট করলি? কোনোভাবে না, বরং সোজাভাবেই ইনসাল্ট করেছি তোমাকে। বেয়াদব মহিলা, আমি রিটেক খেলে তোর কি? লাস্ট সেমিস্টার একটা রিটেকে আসেনি আমার। এর আগের বার এসেছিল কিন্তু। চুপ, নিজে তো অকর্ম ঠেকি, আবার আসছে আমাকে রোস্ট করতে। তাদের কথার মাঝেই কান্নারত ডোরাকে কোলে নিয়ে রুমের দরজায় নক করলেন সাইরা। আরহাম দরজা খুলতেই সাইনা রুমে প্রবেশ করে আলিশাকে তাড়া দিল ডোরাকে খাইয়ে দিতে। আলিশা ডোরাকে কোলে নিতেই সাইনা চলে গেলেন কিচেনের দিকে। তার মেলা কাজ আছে, বাড়িতে গেস্ট আছে, এখনো দুপুরের খাবারের সব আয়োজন করা বাকি। আলিশা ডোরাকে কোলে নিয়ে ফিট করাতে শুরু করলো। আরহাম সেদিকে চেয়ে আবারও দরজা লাগিয়ে এসে বিন ব্যাগের উপর বসে ফোন চালাতে লাগলো। লিসা, রেগে আছিস? না, কেন? এই যে তোর চুরিগুলো ফেলে দিলাম। না, তাতে রেগে থাকবো কেন? ইটস ওকে। আমি তোকে এমন হাজারটা চুরি বানিয়ে দেব। কালে জুয়েলারের কাছে চল। চুরি বলে কিছু বলিনি, অন্য কিছু হলে আমিও তোমাকে ছাড়তাম না। গোল্ড আমার পছন্দ না, আর তেমন একটা পড়াও হয় না। একটু আগে আরাফের কল এসেছিল আরহামের কাছে। প্রেজেন্টেশনের জন্য স্লাইড রেডি করতে হবে, তাই আরহাম ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে, সাথে গুনগুনিয়ে গান করছে মনের সুখে। তার এমন সুখ যেন সহ্য হচ্ছে না আলিশার। সেই গন্ডারের ছানার জন্য কোথাও বাইরে যেতে পারে না, এদিকে তার বাপ মনের সুখে গান গাইছে। এত সাহস! আলিশা তো এই অন্যায় সইবে না। সে কটমটিয়ে চেয়ে আছে আরহামের দিকে, যা দেখে আরহাম আরো জোরে গান গাওয়া শুরু করে। তার বড্ড মজা লাগছে এই অকর্মার ঢেকিকে জ্বালাতে। আলিশাও আজ বাইরে যেতে চেয়েছিল, কিন্তু ডোরা সকাল থেকেই আলিশার বুকের সাথে চিপকে আছে। একটু সরানো যাচ্ছে না, সরালেই গলা উঁচিয়ে কাঁদা শুরু করে। তাই আলিশা চেয়েছিল গন্ডার এবং তার ছানাকে সাথে নিয়ে যাবে, কিন্তু বাবু এখনো বেশ ছোট হওয়ায় মেহরাজ আক্তার সাফ মানা করে দিয়েছেন, এবং এতে আলিশার মেজাজ অনেক চড়ে আছে। এর উপরেই গন্ডারের এত সুখ সহ্য হচ্ছে না তার। না, এভাবে বসে থাকা চলবে না, কিছু তো একটা করা লাগবে। 1 মাস পর, সেদিনের পর কেটে যায় 1টা মাস। আহমেদ ফ্যামিলি 3 দিন থেকেই চলে যায় নিজেদের ঠিকানায়। আশ্চর্যজনক বিষয় হলো, নোমান কোনো ঝামেলা করেনি, বরং করিডোরে আলিশের সাথে কথা হওয়ার 1 ঘন্টা পরেই কাজের বাহানা দিয়ে বিদায় নেয় খান বাড়ি থেকে। তার এমন হঠাৎ চলে যাওয়াতে বেশ অবাক হয়েছিল সকলে, তবে কেউ না জানলেও তার মা রিনা আহমেদ ঠিকই বুঝেছিলেন ছেলের মনের অবস্থা, তাই তো না আটকিয়ে যেতে দিয়েছিল তার নিজের গন্তব্যে, যেখানে থাকবে না শখের নারীর কোনো অস্তিত্ব। সবাই ভালোবাসা ছিনিয়ে নিতে জানে না,
কিছু মানুষ শখের নারীর সুখেই নিজের না পাওয়াটুকু মেনে নেয়, কারণ তারা জানে ভাগ্যর খাতায় নেই যার নাম লেখা, তাকে শত ভালোবেসেও যায় না নিজের করা। নোমান বুঝে গিয়েছিল ভালোবাসার মানুষটার সুখে সুখী হওয়াতে এক আলাদা আনন্দ আছে। সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু ক্ষেত্রে অপূর্ণতা শান্তি বয়ে আনে। থাকুক না নোমান এক ব্যর্থ প্রেমিক হয়ে। এই 1 মাসে বদলেছে অনেক কিছু। আরাম আলিশার জীবনের গতি যেন এক ভিন্ন ধারায় চলছে। সকালের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত কাটে হোয়া ওয়া সত্যি। আলিশার ক্লাস শুরু হয়েছে বিগত 15 দিন আগে। এত মাস পর আবারও নিজের শিক্ষা প্রাঙ্গণে ফিরতে পেরে বেশ বেগ পোহাতে হয়েছে তার। ছোট্ট ডোরা মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে চায় না। বেশ কিছুক্ষণ মাকে না দেখলেই শুরু হয়ে যায় কান্না। নানি দাদির সাথে থাকলেও একটু পরপর নজর ঘুরিয়ে যেন নিজের মাম্মা পাপাকে খোঁজে। নিজের আগের জীবনে ফিরবে বলে উৎসাহিত আলিশাও শেষ মুহূর্তে এসে হু হু করে কেঁদেছিল ডোরাকে রেখে যাবে বলে। কিশোরী বয়সের উড়নচণ্ডী আলিশা যেন হঠাৎ করে একজন পরিপূর্ণ মা হয়ে উঠল। এত মাস পর আবারও ঘর থেকে বেরোবে, তাও এত চেঞ্জেস নিয়ে। আগে ছিল নিজে বাচ্চা, এখন হয়ে গেল বাচ্চার মা। যদিও দিহান এবং মিঠি ব্যতীত এই বিষয়ে কেউ জানে না, কিন্তু তার অন্তর তো সত্যিটা জানে। সব মিলিয়ে বেশ নার্ভাস ছিল আলিশা। তার এমন কঠিন সময় পাশে ছিল আরহাম। সে যথেষ্ট সাহস জুগিয়েছে আলিশাকে। শুরুর দিনগুলোতে হিমশিম খেলেও এখন আগের মতোই বাইরের পরিবেশে নিজেকে অ্যাডজাস্ট করতে সক্ষম হয়েছে আলিশা। তবুও বাইরে গেলে মন যেন তার ঘরে পড়ে থাকে। তার ছোট্ট ছানাটা কি করছে, খেয়েছে কিনা, এসব ভাবতে ভাবতে কত শত কল দিয়ে ফেলে সবাইকে। যদিও তার অনুপস্থিতিতে আরহাম ডোরার কাছে থাকে বলে সে কিছুটা চিন্তামুক্ত থাকতে পারে। আরহাম আলিশার একটা ডিল হয়েছে, দুজন মিলেই ডোরার খেয়াল রাখবে। যখন আলিশা বাইরে থাকবে তখন আরহাম বাড়িতে ডোরার কাছে থাকবে, এবং যখন আরহাম বাইরে থাকবে তখন আলিশা বাড়িতে থাকবে। যদিও আরহামই বেশিরভাগ সময় বাইরে থাকে, আর আলিশা তো ক্লাস না থাকলে ডোরাকে একা ছাড়ে না বললেই চলে। কারণ ডোরাকে এখন ফর্মুলা মিল্কে অভ্যস্ত করে তুলতে পারেনি কেউ। ফর্মুলা মিল্ক মুখে দিলেই একটু পরে সব বমি করে ভাসিয়ে দেয়। আলিশা বাইরে গেলে ব্রেস্ট পাম্পের সাহায্যে ফিডারে খাবার রেখে যায় ডোরার জন্য, কিন্তু তাতেও যেন হয় না আর সারের। সে মোট কথা মুখে ফিডার তুলতেই চায় না, যার জন্য বেশ বেগ পোহাতে হয় আলিশা সহ বাকি সবাইকে। রোম শহর, ইতালি, রাত 9:10 নীলা এক মনে চেয়ে আছে জানালার বাইরে, যেন জীবনের হিসাব মেলাতে ব্যস্ত। আরশাদ সোফাতে বসে ল্যাপটপে কাজ করছে, এক হাতে টাইপিং করছে এবং অন্য হাতে দোহা ওঠা গরম কফির মগ। তার ধ্যান ভাঙল নীলিমার কথা। সে কি ঠিক শুনলো নাকি ভুল, তা যাচাই করতে নীলিমাকে জিজ্ঞেস করলো, কি বলে? যা শুনেছ তাই। আবার বলো। আমি বাংলাদেশ ফিরতে চাই আরশাদ। ভেবে বলছো তো? হুম। কবে? যত দ্রুত সম্ভব। আগামী মাসের ডাক্তার ড্যানিয়েলের অ্যাপয়েন্টমেন্ট আছে। ক্যান্সেল করে দাও, দেখাবো না। নীলা, এসব কি বলছো? কতদিন ঘোরার পর ডাক্তার ড্যানিয়েল এর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তা কি ভুলে গেছো? আমি কিছু শুনতে চাই না, যা বলেছি তাই করো প্লিজ। অন্তত একবার ওনার আন্ডারে ট্রিটমেন্ট নিয়ে দেখি আমরা। অনেক পজিটিভ রিভিউ দেখেছি এই ব্যাপারে, যদি এবার ভালো কিছু হয়। এর চেয়েও বড় ডাক্তার দেখিয়েছি আরশাদ, প্রতিবার একই রেজাল্ট আসে, আর তারপর আবার এক অন্য ডাক্তারের পিছু ছোটা। এসব আর ভালো লাগছে না, আমি এবার বাড়ি ফিরতে চাই। তাই বলে চেষ্টা করা ছেড়ে দেব আমরা? চেষ্টার কি আর কোনো কমতি রেখেছি? আমি আর পারছি না আরশাদ। আরশাদ দীর্ঘশ্বাস ফেলে উঠে এসে নীলিমাকে নিজের বাহুডোরে আগলে নিল। তুমি আমার জন্য যথেষ্ট নীলা, এবার আর কোনো ট্রিটমেন্টের পিছু ছুটবো না আমরা। তুমি যা বলবি তাই হবে। আরহাম মাত্র বাইরে থেকে এসেছে, এসে দেখে বাবু দোলনাতে ঘুমোচ্ছে, আর আলিশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এটা আর নতুন বিষয় নয়, ডেলিভারির পর থেকেই এই ছোট মরিচের মা সারাদিন
নিজেকে আয়নায় দেখতে থাকে। তাই আরহাম পাত্তা না দিয়ে ওয়াশরুমে ফ্রেশ শাওয়ার নিতে চলে গেল। এদিকে বারবার মেয়ের দিকে তাকাচ্ছে, আবার দোলনার ছেলের দিকে তাকাচ্ছে, তারপর আবার নিজের পেটে হাত রেখে ভ্রু কুচকাচ্ছে। আসলে কি এই ছেলে আমার পেটে ছিল? উফ, আলিশা এসব ভাবতে ভাবতে পাগল হয়ে যাবে। তার পরনে একটা নাইট স্যুট আর চুলে দুটো বেনি বাঁধা, দেখতে একদম বাচ্চাদের মতো কিউট লাগছে। আর প্রেগনেন্সিটা হালকা গুলুমুল হয়েছে। এর মধ্যে আরহাম বেরিয়ে আসলো টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে। এসে দেখলো আলিশা সেই আগের মতোই আয়নার সামনে। আরহাম নিজের মতো রেডি হচ্ছিল। হঠাৎ চোখে পড়লো আলিশার দিকে, যে এখন ওয়েট মেশিন দিয়ে নিজের ওজন মাপাতে ব্যস্ত। ওয়েট মেশিনে দাঁড়াতেই একটা ছোট চিৎকার দিয়ে উঠল। আরহাম হক চকালো। কি হচ্ছে লিসা? আলিশা ওয়েট মেশিন থেকে নেমে আরহানের দিকে তেড়ে আসলো। সব তোর জন্য হয়েছে। আমি আবার কি করলাম? আমি মোটা হয়ে গিয়েছি। দেখিয়ে বোঝা যাচ্ছে যে তুই ভেটকি। আলাদা করে আর বলতে হবে না। তোর জন্যই আমি ভটকি হয়েছি। আমি কি করলাম? আমায় প্রেগনেন্ট করছিস কেন? এমন প্রশ্নে আরহাম হক চকালো। বাচ্চা পেটে এসে দুনিয়াতে ল্যান্ড করার পর 1 মাস পেরিয়ে গেছে, আর এই মহিলার মাথায় এখন এমন উদ্ভট কথা আসছে কেমনে? আরহামও দমে না গিয়ে পাল্টা প্রশ্ন করলো। তুই হয়েছিস কেন? তোর দোষে। তোর বাচ্চা তো এখন আর পেটে নেই, তাও কেন আমি আগের মতো স্লিম হচ্ছি না? আলিশা প্রেগনেন্সির আগে একদম 0 ফিগারে ছিল, আর প্রেগনেন্সির পর আগের তুলনায় হালকা গুলুমুল হয়েছে। এতে তাকে দেখতে খারাপ লাগে না, বরং আদর আদর লাগে। নর্মাল ডেলিভারি হওয়ার কারণে প্রেগনেন্সির খুব পরে দ্রুত ওয়েট লস হয়েছে তার, কিন্তু আগের বডি স্ট্রাকচারে ফিরতে সময় লাগবে। আর এটাই যেন মানতে নারাজ আলিশা। তার আগের মতো হওয়া যায়। বর্তমানে তার ওয়েট 60 কেজির কাছাকাছি, তবে তার হাইট 5 ফিট 4 ইঞ্চি হওয়াতে এই ওয়েট তার জন্য মানানসই। আগের মতো স্লিম হতে না পেরে এসব রাগ ঝাড়ছে আরহামের উপর। নিজের প্রশ্নের উত্তর না পেয়ে এবার ক্ষেপে গিয়ে আরহামকে জিজ্ঞেস করলো। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? এক্ষুনি উত্তর চাই আমার। আরহাম এবার উপায় না পেয়ে বলল, সময় লাগবে আগের মতো হতে। এর উপর তুই ব্রেস্ট ফিডিং মম, সো টেক ইউর টাইম। আজকে থেকে বাচ্চাটাকে তুই খাওয়াবি। হোয়াট? পাগল হয়েছিস? না, তা না হলে তোর মতো গন্ডারের সাথে সংসার করতে পারতাম না। থাপড়ে গাল লাল করে দেব। আলিশার মুখ রাগে লাল হয়ে আছে। দেখতে বড্ড আদুরে লাগছে আরহামের কাছে। সে কাছে গিয়ে আলিশার ফোলা ফোলা গালে ফটাফট কয়েকটা চুমু খেয়ে ফেলল। তারপর তার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। এতে যেন আলিশার জ্বলুনি আরো বাড়ল। সে রেগে মেগে জিজ্ঞেস করলো, তুই আমার দিকে তাকিয়ে হাসছিস কেন? কারণ থেকে পড়ে হাতির বাচ্চার মতো কিউট লাগছে। দাঁড়া, তুই দাঁড়া, আজ তোকে ছাড়বো না আমি, গন্ডারের ঘরে গন্ডার। বলেই আলিশা আরহামের দিকে তেড়ে গেল। আরহামও কম যায় না, সেও আলিশার চুল টেনে ধরল। তারপর কি আবার শুরু হলো এদের মারামারি। এক বাচ্চার মা বাপ হয়েও শোধরালো না কেউ। কিছুক্ষণ আগে শাইনার কাছে নীলার ফোন এসেছিল, জানিয়েছে তারা খুব জলদি ফিরছে দেশে, হয়তো সপ্তাহখানেক সময় লাগবে। সব শুনে শাইনা বেগম বেজায় খুশি। প্রায় 2 বছর পর ঘরের বাচ্চারা ঘরে ফিরবে। কতদিন হয় মেয়েটাকে চোখের সামনে দেখেন না শাইনা। শাইনা সবাইকে জানিয়েছে নীলা আর আশাদের ফেরার কথা। সবাই অনেক খুশি, কিন্তু কোথাও যেন একটা আক্ষেপ থেকে যায়। কারণ যে কারণে এতদিনের দূরত্ব, সেটাই অপূর্ণ রয়ে গেছে। তবে ইজাজ সাহেব সকলকে কাট কাট গলায় জানিয়ে দিয়েছে যাতে কেউ নীলা আর আরশাদের সামনে এই প্রসঙ্গে কোনো কথা না তোলে। বিশেষ করে সাবধান করেছেন মেরোজা আক্তারকে, যাতে উনি এই ব্যাপারে কোনো কথা না বলে। ঘরের বাচ্চারা এতদিন পর ঘরে ফিরছে, এসে যেন কোনো বিব্রতিকর অবস্থায় না পড়ে। আয়েশা তো এখন থেকেই আরশাদের ঘর পরিষ্কার করাচ্ছেন সার্ভেন্টদের দিয়ে। সব তদারকি করছেন যাতে কোথাও কিছুর কমতি না থাকে। শাইনা বারবার নীলা আরশাদকে কল করে খোঁজ খবর নিচ্ছেন, কবে আসবে, কি খাবে, কি করবে তাদের জন্য এসব। আলিশা তো ভাইকে কল দিয়ে একবার নতুন নতুন লিস্ট দিচ্ছে। তার যেন তর সইছে না তাদের অপেক্ষায়। কতদিন পর নীলাপু আসবে, কত শত কথা জমে আছে তার বলার জন্য। ভাইকে আবার আগের মতো
সে আর নীলাপি মিলে জ্বালাবে এসবেরই প্ল্যানিং করছে। আর আরহাম, সে তো সদা চিলমুড়ে থাকে। নীলারা ফিরবে শুনেও কোনো রিয়াকশন দেয়নি, বরং সে তখন থেকে এক মনে চুইংগাম চিবোতে ব্যস্ত। সামনে তার নতুন গান রিলিজ হবে, তাই আপাতত তা নিয়ে গবেষণা করছে। আর একটু পর পর আলিশাকে ধমকাচ্ছে তাকে বিরক্ত করার জন্য। আলিশা ধমক খেয়ে মুখ ফুলিয়ে ছেলেকে কোলে নিয়ে হাঁটছে আর তার বাপের নামে বিচার দিচ্ছে। দেখেছিস ডোরা, তোর বাপ কিভাবে আমাকে ধমকায়? তুই আজকেই তোর বাপের কোলে শিশি করে দিবি, বুঝেছিস? ছোট্ট ডোরা মুখে আঙুল পুড়ে একমনে মায়ের দিকে চেয়ে আছে, যেন সে মায়ের সকল অভিযোগ মন দিয়ে শুনছে। ছেলেরা তো আগ্রহ দেখে আলিশা খুশিতে গদগদ হয়ে আরো বিস্তারিতভাবে আরহামকে শায়েস্তা করা নিয়ে আলোচনা করতে লাগলো ছেলের সাথে। বাড়িতে রমরমা আয়োজন চলছে। ঘরের ছেলে মেয়ে ফিরবে বলে কথা। 2 বছরের দূরত্বের অবসান ঘটবে, সবাই এবার একসাথে হবে। বাড়ির সবাই বেশ এক্সাইটেড। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। আয়েশা আর শাইনা সেই সকাল থেকে রান্না ঘরের কাজে ব্যস্ত। মেহরোজা আক্তার তো খুশিতে সকল আত্মীয় স্বজনদের কল দিয়ে জানাচ্ছেন নীলা আর আরশাদের ফেরার কথা। নীলা আর আরশাদ আজ রাতের ফ্লাইটে উঠবে বাংলাদেশের উদ্দেশ্যে। এখন তারা শেষবারের মতো সব চেক করে নিচ্ছে, যাতে কোনো কিছু ছুটে না যায়। 2জন সার্ভেন্ট লাগেজ সব একে একে লিভিং রুমে এনে রাখছে, আর আরশাদ সব তদারকি করছে। নীলা পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে। বড্ড মায়াই বাড়িতে, কত শত স্মৃতি। ছোট থেকে এখানে বড় হয়েছে তারা। এরপর সবাই মিলে বাংলাদেশ শিফট হওয়াতে ছাড়তে হয়েছিল বাড়িটা। ছাড়ার সময় থানার আলিশার সে কি কান্না! মনে পড়তেই আলতো হাসি খেলে গেল তার ঠোঁট জোরে। 2 বছর আগে ট্রিটমেন্টের উদ্দেশ্যে আবার আসা হয়েছিল এই চিড়েচেনা জায়গায়, কিন্তু আজ আবারও ছেড়ে যেতে হবে সব। কেউ না থাকলে এই বাড়ি ফাঁকা পড়ে থাকে। কেয়ারটেকার মাঝে মধ্যে এসে সব দেখে শুনে যায়। মাঝে মধ্যে ইরাজ খান এবং নিয়াজ খান ব্যবসার কাজে ইতালি আসলে এখানে থাকা হয় তাদের। নীলার ভাবনার মাঝেই ডাক পড়লো আরশাদের। ডেকেছো? লাগেজ সব নামিয়ে রেখেছি, আর বাকি সব ঠিক আছে কিনা তুমি দেখে নাও। মন খারাপ একটু। কেন? সব ছেড়ে যেতে মায়া লাগছে, তাই যেতে হবে। তুমি চাইলে আমরা থেকে যেতে পারতাম। তা হয় না আরশাদ, আমাদের পরিবারের সবাই আমাদের পথ চেয়ে আছে, আর আমরাও সবাইকে কত মিস করেছি। এভাবে একলা থাকা যায় না। সময় নিতে পারতে। যে কাজের জন্য এসেছিলাম তা হয়নি, তবে আর কিসের টানে এখানে থাকবো? আরশাদ কেবল চেয়ে থাকলো নীলিমার দিকে। তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না। নীলিমা খেয়াল করে দেখল আরশাদের চোখ লাল হয়ে আছে। নিজের উপরেই রাগ লাগলো তার। কি দরকার ছিল এসব কথা তোলার? সে পরিস্থিতি স্বাভাবিক করতে বলে উঠল, আমাদের আরহাম আলিশার ছোট্ট শোনার জন্য যা যা আনতে বলেছিলাম তা সব এনেছো? প্রথমবার দেখবো আমরা, অনেক এক্সাইটেড লাগছে। আমারও। তবে আমার এখনো বিশ্বাস হয় না যে আমার ছোট্ট পুতুলও মা হয়ে গেছে। থাক নাকি, কোলে নিলে বিশ্বাস হয়ে যাবে। খুব তাড়াতাড়ি হয়ে গেল না সব? যেমন বিয়ে, তারপর বাচ্চা, দুজনেই এখনো ছোট। ভালো আন্ডারস্ট্যান্ডিংও নেই, কথায় কথায় ঝগড়া করে। এরা কিভাবে সংসার এবং বাচ্চা সামলাবে? বেশি ভাবছো আরশাদ। আমার মনে হয় দুজনের আরো সময় নেওয়া প্রয়োজন ছিল। এতটা আগানো ঠিক হয়নি। ওফ আরশাদ, নাও ইউ আর থিঙ্কিং টু মাচ। স্টপ বিহেভিং লাইক আ টিপিক্যাল ব্রাদার। আচ্ছা, আর বলবো না। এবার চলো নিচে গিয়ে কেয়ারটেকারকে সব বুঝিয়ে দাও। চলো। আলিশা আজ অনেকগুলো শপিং করেছে। বিকালে ডোরাকে ঘুম পাড়িয়ে আরহামের সাথে গিয়েছিল শপিং মলে। বাড়ি থেকে মল কাছে হতেই ডোরাকে ঘুমন্ত অবস্থায় তার দাদির কাছে রেখে যাওয়ার সাহস করেছিল। যদিও খুব একটা সময় তাদের লাগেনি। ডোরার ঘুম থেকে ওঠার আগেই চলে এসেছিল তারা। আলিশা আজকে শপিং করার ড্রেসগুলো ট্রায়াল দিচ্ছিল একে একে। এখন একটা পিঙ্ক কালারের ফ্রক পরে আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আরহাম বিমানের উপর ছেলেকে কোলে নিয়ে বসে
কি সব জানি বিড়বিড় করছে। ছোট্ট আরশান বাবার কোলে চুপটি মেরে থাকলেও বারবার মুখে মুখ গুজে দিচ্ছে। আরাম বুঝতে পারলো ছেলের ক্ষুধা পেয়েছে, তাই আলিশাকে ডাক দিল। এই ভেদকি, আর কত নিজেকে দেখবি? এবার তো থাম, ছেলের ক্ষোধা পেয়েছে। নিজেকে ভক্তি বলাতে আলিশা রেগে আরহামের দিকে তাকালো। এই, তুই ভটকি কাকে বললি? তোকে। কেন বললি? আমি আগে থেকে অনেক ওয়েট লস করেছি, এখন আর মোটা লাগে না, তাও তুই ভটকি বলবি কেন? মন বলেছে তাই, আর মন যা বলে তা শুনতে হয়। আমি আর কোনো কথাই বলবো না। সত্যি? আলহামদুলিল্লাহ। এভাবে বলতে পারলে? পারলাম। ছেলেকে নে। আলিশা ডোরাকে কোলে নিয়ে বেডে বসে ফিডিং করাতে লাগলো। কিছুক্ষণ পর ডোরা ঘুমিয়ে গেলে তাকে সাবধানে দোলনায় শুয়ে দিল। আলিশা আবারও ড্রেস ট্রায়াল দেওয়া শুরু করেছে। এবার হোয়াইট কালারের একটা শার্ট পরেছে। এই দেখো আমায় কেমন লাগছে। সুন্দর। তুমি তো দেখলেই না। না দেখলেও জানি তোকে কেমন লাগছে। কেমন? বোর্ডিং। এবার সর, কাজ করতে দে। আরহামের উত্তর শুনে আলিশা রেগে গেলেও রিয়াক্ট করলো না, বরং মনে মনে ভেবে নিয়েছে কিভাবে আজ রাতে এই গন্ডারকে সোজা করতে হবে। কিভাবে আজ রাতে এই গন্ডারকে সোজা করতে হবে তা আমি ভালো করেই জানি। নীলা আরশাদ ফ্লাইটে উঠেছে অনেক আগেই, এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। ওদের পৌঁছতে হয়তো বিকেল হবে বাংলাদেশি টাইমে। এখন রাত প্রায় 1টা। আয়েশা আর শাইনা সকল কাজ শেষ করে ঘুমোতে চলে গেছেন। বাকি সব কাজ সার্ভেন্টরা করে নেবে সকালে। আরহাম সেই 8টা বাজে বেরিয়েছিল বন্ধুদের সাথে, এখনো ফেরার নাম নেই। সারা কল দিয়ে অনেক বকেছেন, বাপ হয়েছে, এখনো কোনো পরিবর্তন নেই, বরং দিন দিন রসাতলে যাচ্ছে। আলিশা ডিনার করে ছোট্ট আরশানকে বুকে নিয়ে ঘুম পাড়াচ্ছিল, কিন্তু এই ছেলের চোখে ঘুমের রেশ মাত্র নেই। কেমন পিটপিট করে মায়ের দিকে চেয়ে আছে। এত চেষ্টা করেও ঘুম পাড়াতে পারল না আলিশা। সব দোষ এর বাপের। সে কোলে নিয়ে নেচে কুদে ঘুম পাড়ানোর অভ্যেস করিয়েছে, এখন আর বাপ ছাড়া ঘুমোচ্ছে না। উফ, কি জ্বালা। আরহাম সঠিক নাম দিয়েছে, ছোট মরিচ। আলিশা ছেলেকে বুকে জড়িয়ে হেঁটে হেঁটে বহু কষ্টে ঘুম পাড়িয়েছে। এরপর ডোরাকে দোলনাতে শুয়ে দিয়ে চলে গেল শাওয়ার নিতে। আরহাম বাড়িতে ফিরেছে রাত 2টো নাগাদ। বাড়ির সামনে এসে গাড়ি পার্ক করে চোরের মতো ধীরে ধীরে মেইন দরজার পাসওয়ার্ড এন্টার করে ভেতরে প্রবেশ করল। গাড়ির চাবি আঙুলে ঘোরাতে ঘোরাতে মনের সুখে শীষ বাজাতে বাজাতে আসছিল নিজের রুমের দিকে। কিন্তু যেই না রুমের দরজা খুলল, দেখলো ভিতরে সব অন্ধকার। তার ভ্রু আপনা আপনি কুচকে গেল। ছোট মরিচের ধারণাকে কোথায় গেল? সে রুমের লাইট জ্বালিয়ে দিতে দিতে হালকা স্বরে ডাক দিল। এসা। না, কোনো সারা শব্দ নেই। লাইট অন হওয়ার পর দেখলো ছোট্ট ডোরা দোলনাতে ঘুমিয়ে আছে, কিন্তু ওর মা কই। ছেলে কি এভাবে অন্ধকারে রেখে কোথায় গিয়েছে ডিংডিং করে? সে ডোরার কাছে গিয়ে তাকে চেক করে আবারও ডাক দিল আলিশাকে, কিন্তু এবার কোনো সারা শব্দ নেই। আরহাম ওয়াশরুম, ড্রেসিং রুম চেক করলো, কেউ নেই। তাহলে কোথায়? হঠাৎ তার নজর পড়লো ব্যালকনির দিকে, যেখানে হালকা রশ্মির কিছু ঝিলিক দেখা যাচ্ছে। সে ধীর পায়ে এগুলো বারান্দার দিকে গিয়ে দেখলো কালো রঙের কিছু পরা একজন রমণী খোলা চুলে দাঁড়িয়ে আছে সেখানে। প্রথম দেখাতে আরহাম মনে মনে ভয় পেয়ে বুকে থুথু দিয়ে বিড়বিড়ালো। আমার বাড়িতে শাকচুনি কোত্থেকে এলো? আয় হয়, আমার লিসা কই? সে মনে সাহস জোগাড় করে আয়াতুল কুরসি পড়তে পড়তে পা বাড়ালো বারান্দার দিকে। এদিকে আলিশা সুন্দর করে সেজেগুজে শাড়ি পরে রেডি হয়েছে আরহামকে জ্বালানোর উদ্দেশ্যে। আজ এই গন্ডারকে মজা বোঝাবে, তাকে ভোটকি বোরিং বলার। কিন্তু যাই হোক, কাছে আসতে দেবে না। গাড়ির শব্দ বুঝেছিল যে আরহাম এসেছে, তাই সে রুমের আলো নিভিয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে আছে। আর ইচ্ছে করেই এতবার ডাকার পরেও কোনো আওয়াজ করেনি। আলিশা ভেবেছিল আরহাম তাকে বারান্দায় শাড়ি পরা অবস্থায় দেখে চমকে পেছন থেকে জড়িয়ে ধরবে, কিন্তু এতক্ষণে ওই গন্ডার আসছে না কেন? হঠাৎই আলিশার কানে বেজে উঠল সুরার শব্দ, যা ধীরে ধীরে বেড়ে চলেছে। মানে কি এসব? কি এত রাতে সুরা কে পড়ছে?
আওয়াজটা তার কাছে আসতেই সে পেছন ঘুরে তাকাতেই আরহাম জোরে ডাইন ডাইনি বলে উল্টো দৌড় দিল। আলিশা থমকে দাঁড়ালো। এভাবে দৌড় দিল কেন? আর ডাইনি? কে ডাইনি? তারপর তার মনে পড়লো সুরার শব্দের কথা। তার মানে সুরা আরাম পড়ছিল, কিন্তু কেন? একে একে দুই মেলাতেই আলিশার মুখ শক্ত হয়ে উঠল। কোনোভাবেই গন্ডারটাকে ডাইনি ভাবে নিত। হ্যাঁ, তাই ভেবেছে। না হলে সে পিছু ফিরতেই এভাবে দৌড় দিল কেন? আলিশা যেন অবাক হতে ভুলে গেছে। এত সুন্দর করে যার জন্য সাজুগুজু করলো, সেই কিনা তাকে ডাইনি ভেবে পালালো। আলিশা দুঃখ ভরা মন নিয়ে কামরার দিকে এগোলো, কিন্তু গিয়ে দেখলো আরহাম এক হাতে ডোরাকে কোলে নিয়ে দরজা খোলার জন্য এগিয়ে আসছে। আলিশার বড্ড কান্না পেল এসব দেখে। সে চাইলো কি, আর হলোটা কি? আরহাম দরজা দিয়ে যেই না বেরিয়ে যাবে, তখনই পেছন থেকে ডাক পড়লো আলিশার। এই দাঁড়াও, এক পাও রুমের বাইরে দেবে না। আরহামের পা জোড়া আপনা আপনি থেমে গেল। এটা তো তার লিসার শব্দ। কেমনে? এই ডাইনি কোনোভাবে তার লিসার আওয়াজ নকল করে তাকে জালে ফেলতে চাইছে না তো? আরহাম পিছনে ফিরে তাকালো। আলিশা বুঝতে পারলো এই গন্ডার কেন তাকাচ্ছে না। নিশ্চয়ই ভয় পাচ্ছে। তাই সে তেজি গলায় বলল, এদিকে ফির গন্ডার, আমি সত্যিকারের আলিশা, কোনো ডাইনি না। গন্ডার ডাক শুনে আরামের জানে প্রাণ ফিরে এলো। সেবার ডোরাকে নিয়ে পিছু ফেল। দেখলো আলিশা ছলে ছলে চোখে তাদের দিকেই তাকিয়ে আছে। আরহাম এবার ভালো করে তাকালো আলিশার দিকে। দেখতেই যেন তার শ্বাস আটকে এলো। কালো রঙের ফিনফিনে পাতলা শাড়ি জড়িয়েছে, এমনভাবে পড়েছে দেহের প্রায় শতাংশ উন্মুক্ত। স্লিভলেস ব্লাউজের সাথে টিপনেক গলা, শাড়ি হাতের উপর তোলা, কারণে ফর্সা উদর দৃশ্যমান। খোলা চুলে সাথে হালকা মেকআপ। আলিশা এমনিতেই ইতালিয়ান সুন্দরী, তার উপর এমন সাজে যেন হুড় লাগছে। আরামকে ঘায়াল করার জন্য আলিশার এতটুকু প্রচেষ্টাই যথেষ্ট। সে যেন কথা বলতে ভুলে গেল। আরামের ধ্যানের মাঝেই আলিশা কাছে এসে তার কোল থেকে এক প্রকার ছিনিয়ে নিল ডোরাকে। আরামের কারণে ঘুম ভেঙে গিয়েছে ডোরা। আলিশা বুকে নিয়ে ফিট করাতেই আবারও ঘুমিয়ে গেল ডোরা। চোখে ঘুম থাকায় এবার আর বিরক্ত করেনি, বরং মা বুকে নিতেই ঘুমিয়ে পড়েছে। ডোরা ঘুমিয়ে গেলে তাকে আবারও দোলনাতে শুয়ে দেবে আলিশা। তারপর আয়নার সামনে এসে একে একে খুলতে লাগলো শাড়ির সব পিন। পরবে না সে কোনো শাড়ি। এই শাড়ির জন্য তাকে শেষমেশ ডাইনি বলা হয়েছে। আলিশা যখন পিন খুলতে ব্যস্ত, তখনই আরাম এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ টিপে দিয়েছে। তার হাত বিচলন করছে আলিশার উন্মুক্ত উদরে। হঠাৎ এমন স্পর্শে আলিশা শুরুতে কেঁপে উঠলেও সব মনে পড়তেই ধাক্কা মেরে সরিয়ে দিল আরহামকে। ধাক্কা খেয়ে ঘর থেকে বেরিয়ে এলো আরহাম। কি হলো? ধাক্কা দিলি কেন? আমার কাছে এসছো কেন? তাহলে কার কাছে যাব? জানি না, সরো। আলিশা আবারও পিন খোলায় মনোযোগ দিয়েছে। এমন করে না জান। তুই কষ্ট করছিস কেন? এসব খোলাখুলি তো আমার কাজ। আয়। ডাইনির কাছে আসতে ভয় লাগবে না? আরহাম থতমত খেয়ে বলল, ওইটা কেবল একটা ভুল বোঝাবুঝির ছিল জান। অন্ধকারে কালো শাড়িতে তোকে চিনতে পারিনি, তার উপর তুই পিছিয়ে ফিরেছিলি। তাই বলে ডাইনি? সরি, আর হবে না। আরহাম আবারও আলিশার কাছে আসার চেষ্টা করলো, কিন্তু আলিশা যেন সুযোগ পেয়েছে এই গন্ডারকে নাকের দড়ি দিয়ে ঘুরানোর। আমি না ভটকি? হ্যাঁ, ভেটকি তো, আবার কিউট ভেটকি। আরহাম নার্ভাসনেসে কি বলছে নিজেও জানে না। কি? না মানে ওই, তুই একটুও ভেটকি না। তাহলে আমায় ভটকি বলো কেন? আদর করে ডাকি, সবাই তো জান প্রাণ সোনা ডাকে, তাই আমি না হয় একটু ইউনিক করে ডাকার চেষ্টা করি। বলতে বলতে আলিশার দিকে এগিয়ে গেল আরহাম। না তার আঁচলে হাত দেবে তার আগেই আলিশা সরে যান। আমি তো বোরিং, তবে এখন কেন কাছে ডাকছো? তুই মোটেও বোরিং না। বিকেলে না বললে আমি বোরিং? কাজ করছিলাম, তাই কি বলেছি খেয়াল ছিল না। যাই হোক, বলেছো তো। সরি। এভাবে হবে না। তো কিভাবে? কান ধরে 10 বার উঠবোস করতে হবে। হোয়াট? পারবে না? এটা কিন্তু বেশি বেশি হচ্ছে লিসা। ওকে ফাইন, করতে হবে না। আচ্ছা, করছি। শুরু করো। 1।
আরহাম বাধ্য হয়ে 10 বার কান ধরে উদ্ভোস করল। শাস্তি শেষ হলেই আরহাম এক প্রকার পেঁচিয়ে ধরল আলিশাকে। নাও ইটস মাই টার্ন।